আশা করি আমরা সবাই ভালো আছি। হ্যাঁ, আমিও ভালো আছি। আমরা আজকে উপস্থিত হয়েছি ক্লাস 3, 4, 5 এর ইংরেজি বিষয়ে ক্লাস নিয়ে, এবং বিগত ক্লাসের মতো আজকেও আমাদের আলোচ্য বিষয় কোশ্চেন অ্যানসারিং সিস্টেম পার্ট 3। বিগত ক্লাসে আমরা পার্ট 1 এবং পার্ট 2 শিখেছিলাম, আমাদের নিশ্চয়ই মনে আছে। এবং আমি আশা করব আমার ছোট্ট সোনামণিরা তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে এখন রেডি আছো আমাদের এই আজকের এই ক্লাসটি সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখার জন্য এবং শেখার জন্য। তো আমি আলোচনায় চলে যাব। তো আমাদের গত দুইটা ক্লাসে আমরা শিখেছিলাম কি, হ্যাঁ আমরা সবাই জানি আমাদের ইংরেজিতে প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয়। এটা কিন্তু আমাদের অনেকের জন্যই সমস্যা, কিন্তু আশা করব আমার এই ধারাবাহিকভাবে পার্ট 1, 2, 3, 4, 5 এই পর্যন্ত আলোচনা যদি তোমরা ফলো করতে পারো, তাহলে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা সহজেই ইংরেজিতে সাজিয়ে গুছিয়ে লিখতে পাবা। আর এটার জন্যই মূলত আমাদের এই ক্লাসগুলো অনুসরণ করা, যেটা বিগত ক্লাসে পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা শিখেছিলাম বেসিক সূত্র ধরে আমরা কিভাবে যে কোনো প্রশ্ন সাজিয়ে লিখতে পারবো। এজন্য আশা করি আমরা বিগত দুইটা ক্লাসের সংশ্লিষ্ট যাবতীয় বিষয়গুলো ইতিমধ্যে শিখে ফেলেছি। তাহলে কিন্তু আমার পার্ট 3 এর আলোচনা তোমরা বুঝবা। অর্থাৎ পার্ট 1, পার্ট 2 যদি কেউ কমপ্লিট না করো, তাহলে কিন্তু পার্ট 3টা বুঝতে অনেক কষ্ট হবে। তো যাই হোক, তাহলে আমাদের আজকে পার্ট 3 এর যে আলোচ্য বিষয় কোশ্চেন অ্যানসারিং সিস্টেম, আমরা জানি 9টি শব্দ ছিল WH ওয়ার্ড, যেগুলো দিয়ে ইংরেজিতে প্রশ্ন হয়। আর সেগুলোই আমাকে কি করতে হয়, যত জায়গায় আমরা প্যাসেজ ফলো করি বা বিভিন্ন জায়গায় প্রশ্ন শুনি বা প্রশ্নের সম্মুখীন হই, তখন কিন্তু 9টি শব্দ দিয়েই আমাদের প্রশ্নগুলো শুনতে হয় এবং সেগুলো থেকে কিন্তু অর্থ বুঝে আমাকে প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হয়। তো আজকের আলোচনার শুরুতে আমরা এই বক্স দুটি একটু ফলো করব। প্রথমেই দেখো সাবজেক্ট নির্ণয়। প্রশ্নে ইউ থাকলে আমাকে সাবজেক্ট ধরতে হবে কি আই, প্রশ্নে ইউর থাকলে সাবজেক্ট ধরতে হবে কি মাই। কথাটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলি, তোমরা যত জায়গায় প্রশ্ন দেখেই তো প্রশ্নের উত্তরগুলো তোমরা সাজিয়ে লিখবা, সেটা প্যাসেজে থাকুক, পরীক্ষার এক্সাম কোশ্চেনে থাকুক, অথবা যে কোনো জায়গায় তোমাদের কেউ ইংরেজিতে প্রশ্ন জিজ্ঞেস করুক, যত জায়গায় তুমি প্রশ্নের মধ্যে ইউ শুনতে পাবা অথবা ইউ দেখতে পাবা, তখনই তোমার উত্তরটা স্টার্ট হবে কি দিয়ে, আই দিয়ে। অর্থাৎ ইউর পরিবর্তে তোমাকে অ্যান্সার বলার সময় অথবা অ্যান্সার লেখার সময় তোমাকে অবশ্যই কি করতে হবে, ইউর পরিবর্তে আই কে মেনশন করতে হবে। আবার প্রশ্নের মধ্যে যদি যত জায়গায় তুমি ইওর শুনতে পাবা অথবা ইওর দেখতে পাবা, যে প্রশ্নের মধ্যে তুমি ইওর পেয়েছো, তখন তোমাকে সাবজেক্ট হিসেবে ইওর পরিবর্তে ইওর লেখা যাবে না, ইওরের পরিবর্তে আমাকে কি করতে হবে, মাই করতে হবে, মাই ধরতে হবে এবং মাইটাকে ফলো করেই কিন্তু আমাকে অ্যান্সারটা সাজিয়ে লিখতে হবে। এরপরে আসি দ্বিতীয় বক্সটা, ডো ডি ডাস। আমরা জানি প্রশ্নের মধ্যে অনেক সময় আমরা ডো দেখতে পাই, ডিড দেখতে পাই এবং ডাস দেখতে পাই, কিন্তু উত্তরে কি সেই ডো ডিড ডাস আমরা লিখবো? আমার কথা হচ্ছে না। তোমরা প্রশ্নের মধ্যে ডো ডিড ডাস পেলে কখনোই এই উত্তর লেখার সময় ডো ডিড ডাস তোমরা লিখবা না। তাহলে স্যার কি করব, এই ডো ডিড ডাস দ্বারা তাহলে কি বোঝাচ্ছে, এই ডো দ্বারা বোঝাচ্ছে কি ভার্বের মূল রূপ। অর্থাৎ তুমি ডো যত জায়গায় প্রশ্নে পাবা, অ্যান্সার লেখার সময় ডোটাকে তুমি উত্তরে লিখবে না, তবে এই ডো দ্বারা তোমাকে বুঝিয়ে দিবে তোমার উত্তরে যে তুমি যে ভার্বটা রাখবা, সেই ভার্বটা কি করতে হবে, মূল রূপ লিখতে হবে। তাই আমি লিখছি কি, ডো সমান সমান ভার্বের মূল রূপ। অর্থাৎ প্রশ্নে ডো পেয়েছি, আমি উত্তর লেখার সময় কি, আমি উত্তরে যে ভার্বটা লিখতাম সেটা প্রশ্ন থেকে হোক বা প্যাসেজ থেকে হোক, সেই ভার্বের মূল ফর্মটা লিখতে হবে। এবার আসি যদি প্রশ্নের সাথে তাহলে ডিড পাই, ডিড পেলে কি করব, এখানে ভালো করে খেয়াল করো, ডিড পেলে আমরা ভার্বের পাস্ট ফর্ম লিখবো, অর্থাৎ পাস্ট রূপ লিখবো। অর্থাৎ প্রশ্ন যদি কখনো আমরা ডিড পাই, তাহলে কি করব, অ্যান্সার করার সময় বুঝতে হবে যে আমি অ্যান্সারে যেটা লিখবো সেটা পাস্ট টেন্সে নির্দেশ করছে, ডিড মানে পাস্ট টেন্স। তাই অ্যান্সারে যে আমি যে ভার্বটা লিখবো বা ভার্বটা বলবো, সেই ভার্বটা কি করতে হবে, পাস্ট ফর্মে বলতে হবে বা পাস্ট ফর্মে লিখতে হবে। এবার আসি যদি প্রশ্নে আমি ডাচ পাই, তাহলে কি করব, এটা উত্তর অনেক সহজ। প্রশ্নে ডাচ পেলে আমরা অ্যান্সার লেখার সময় ভার্বের শেষে, অ্যান্সারে যে আমি ভার্বটা লিখতাম সেই ভার্বের শেষে আমাকে এস অথবা ইএস যোগ করতে হবে। অর্থাৎ কোনো কোনো শব্দের শেষে বা ভার্বের শেষে এস যোগ করলেও হবে, আবার কোনো কোনো ভার্বের শেষে ইএস যোগ করতে হবে।
তাহলে আমরা যখন एग्जांपल করব তখন আমরা নিশ্চয়ই বুঝতে পারবো। তাহলে আমাদের বেসিক সূত্রটা মনে আছে তো? বোঝার সুবিধার্থে কিন্তু আমি সূত্রটা আবার লিখেছি এবং তোমাদের কোন ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমরা কি ধরনের সূত্র অনুযায়ী সাজিয়ে লিখতে পারবা সেটাও তোমাদের বোঝানোর জন্য সেটআপটা আবার পুনরায় আমি বোর্ডে উপস্থাপন করেছি। দেখো ক্যাপশন কি দেওয়া আছে, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার যুক্ত বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ যত প্রশ্ন আমার হোয়াট দিয়ে শুরু হবে, যত প্রশ্ন আমার হুইচ দিয়ে শুরু হবে, যত প্রশ্ন আমার হোয়েন দিয়ে শুরু হবে, যত প্রশ্ন আমার হোয়ার দিয়ে শুরু হবে, অর্থাৎ এই চারটা শব্দের যে কোনো শব্দ, চারটা শব্দের মধ্যে যেটাই দিয়ে আমার যে কোনো প্রশ্ন শুরু হবে না কেন, আমাকে কিন্তু এই ছোট্ট সূত্রটা ফলো করে অ্যান্সার করতে হবে। তাহলে সূত্রটা কি, সাবজেক্ট এবি, পিবি, আদার ওয়ার্ড এবং শেষে কি তথ্য। আমরা সবাই জানি গত ক্লাসে কিন্তু এটা আলোচনা হয়েছে, বিগত ক্লাসে এই সাবজেক্ট এবি, পিবি এবং আদার ওয়ার্ড এগুলো কিন্তু আমরা প্রশ্ন থেকেই নিব। অর্থাৎ প্রশ্ন যত বড় হোক না কেন সেই প্রশ্নের ভিতরে কোথাও না কোথাও সাবজেক্ট লুকিয়ে থাকবে। ব্যক্তি বস্তু প্রাণীর নামকে বোঝায় সাবজেক্ট, আবার এম ইজ আর ওয়াজ ওয়ার্ড যেগুলো বিগত ক্লাসে আমি বক্সে লিখে দিয়েছিলাম সেটা সাহায্যকারী ভার্ব। আবার কি ওই প্রশ্নের মধ্যে যে মূল ভার্বটা থাকবে সেই মূল ভার্ব নিয়ে আসবো। আবার আদার ওয়ার্ড, মূল ভার্ব লেখার পরেও দেখবা যে প্রশ্নের মধ্যে মূল ভার্বের পরে অতিরিক্ত কিছু শব্দ দেওয়া আছে, আমরা সেই শব্দগুলো লিখবো, সেগুলোকে ইংলিশে কি বলা হয়, আদার ওয়ার্ড। আর স্যার তাহলে তথ্যটা কোত্থেকে লিখবো, এই তথ্যটা তো তোমার কাছে জানতে চেয়েছে প্রশ্ন করার মাধ্যমে, এই তথ্যটা তুমি প্যাসেজ থেকে খুঁজে লিখবা, তাহলে তুমি সহজে কি অ্যান্সার দিতে পারবা। অথবা তোমার পাঠ্য বইয়ে যে লিসেন আছে সেই লিসেন থেকে লিসেনের আলোকে তোমাকে তথ্যটা লিখতে হবে। তাহলে আমরা প্রশ্ন একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরো এখানে প্রশ্ন দেওয়া আছে হোয়াট ইজ ইউর নেম, এই প্রশ্নটা আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি বা ছোটবেলা থেকে শুনে আসতেছি এবং আমরা কিন্তু বলে ফেলি মাই নেম ইজ অমুক, মাই নেম ইজ তমুক। বা প্রশ্ন হচ্ছে যে এই হোয়াট ইজ ইউর নেম এটাও কিন্তু আমাকে অ্যান্সার এই সূত্র অনুযায়ী কিন্তু সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা কিভাবে ফলো করব, প্রথমে কি দেওয়া আছে হোয়াট, তাহলে আমার সূত্র কি বলে, প্রথমে সাবজেক্ট, তাহলে এর মধ্যে আমরা সাবজেক্ট খুঁজি। এক্স্যাক্টলি রাইট, সাবজেক্ট যদি ইওর থাকে তাহলে আমাকে সাবজেক্ট কি ধরতে হয়, প্রশ্ন যদি আমাকে ইওর থাকে, সাবজেক্ট সাবজেক্ট হিসেবে ইওর দেওয়া থাকে তাহলে আমাকে অ্যান্সার কি ধরতে হয়, মাই। তাহলে তোমরা কি সবাই জানতা যে আসলে মাই লিখতে হইতো কেন, নিয়ম অনুযায়ী প্রশ্নে ইওর আছে, আমিও তো ইওর লিখবো, মাই লিখবো কেন, কারণ ইওর মানে তোমাকে বোঝায় বা তোমার বোঝায়, কিন্তু মাই মানে তো তোমাকে বা তোমার বোঝায় না, মাই মানে তো আমাকে বা আমার বোঝায়। সেক্ষেত্রে কিন্তু ইওর মানে তোমার বোঝালে মাই মানে কিন্তু আমার বোঝাবে। তো প্রশ্ন যিনি করেছেন সেটা তোমার বলতে কিন্তু তুমি অ্যান্সার লেখার সময় সেটা তুমি তোমার লিখতে পারবে না, তোমাকে কিন্তু আমার লিখতে হবে। তাই আমার বোঝাতে কি লিখতে হবে, মাই লিখতে হবে। এই জন্য প্রশ্ন যদি ইওর থাকে আমাকে অ্যান্সার কি ধরতে হয়, মাই। এই কারণে আমি মাই লিখলাম সূত্র অনুযায়ী। তারপর দেখো এবি, এবি মানে তো আমরা জানি সাহায্যকারী ভার্ব। এই প্রশ্নের মধ্যে আমরা খুঁজি এই যে সাহায্যকারী ভার্ব, আমরা প্রথমে লিখলাম ইওর, এরপর লিখলাম কি সাহায্যকারী ভার্ব। তাহলে কি এই ইওরটাই কি শুধুমাত্র কি আমার সাবজেক্ট হিসেবে গণ্য হবে। এখানেও আরেকটি বিষয় তোমাদের বুঝিয়ে বলি, ইওর কিন্তু কখনো একা সাবজেক্ট হিসেবে গণ্য হয় না, ইওরের পরে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ড সহ কিন্তু সাবজেক্ট হিসেবে গণ্য হয়। তাহলে ইওর সমান সমান তো আমি মাই ধরলাম, তাহলে ইওরের পরে যে নামটা ছিল সেই নামটা সহ বা সেই শব্দটা সহই কিন্তু আমাকে সাবজেক্ট ধরতে হবে। তাহলে এখানে কিন্তু ইওরের পরে ছিল ইওর নেম, তাহলে এখানে কি হবে মাই, ইওরের পরিবর্তে লিখলাম মাই, তাহলে মাইয়ের পরে কি লিখতে হবে, নেম, মাই নেম। তারপরে সূত্র বলে সাহায্যকারী ভার্ব, তাহলে সাহায্যকারী ভার্ব কি ইজ। আমি আবার একটু রিভিউ করে বলি, প্রশ্নে যত জায়গায় তুমি ইওর পাবা অ্যান্সারে তার পরিবর্তে তুমি তো অ্যান্সার লেখার সময় মাই লিখবা, কিন্তু শুধু মাই কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না, মাইয়ের পরে কোনো না কোনো নাউন থাকতে হবে যে সাবজেক্ট হিসেবে গণ্য হবে। অর্থাৎ প্রশ্নে ইওরের পরে যে শব্দটা থাকতো তুমি অ্যান্সার লেখার সময় ইওরের পরিবর্তে মাই লিখছো, তারপরে সেই শব্দটা লিখে দিবা, তাহলে ওই দুইটা মিলিয়ে কিন্তু সাবজেক্ট হবে। সূত্রের সাবজেক্ট কিন্তু দুইটা মিলে হচ্ছে এখানে। এবার আসি সাহায্যকারী ভার্ব কি আছে এখানে, ইজ, আমি ইজ লিখলাম। তারপরে মূল ভার্ব, এই প্রশ্নের মধ্যে কি মূল ভার্ব আছে, নাই, কারণ আমি ইওর নেম লিখে ফেলেছি, ইওর নেমটাই মাই নেম হলো, সাহায্যকারী ভার্ব ইজ লিখলাম। তাহলে হোয়াট দ্বারা তো আমাকে কি বোঝাচ্ছে, মানে একটা প্রশ্ন বোঝাচ্ছে, হোয়াট তো আর অ্যান্সারে আসবে না। অর্থাৎ আমাদের WH ওয়ার্ড যে 9টা ছিল, হোয়াট, হো, হুইচ, হাউ, হোয়ার, ওম, এই শব্দগুলো কিন্তু অ্যান্সারে আসবে না, এগুলো দ্বারা কিন্তু প্রশ্ন বোঝাচ্ছে। তাহলে আমার অ্যান্সারে কি হবে, তাহলে তাহলে স্যার মূল ভাব আমি কোথায় পাবো, প্রশ্ন হতে পারে সিরিয়ালি তুমি সূত্র অনুযায়ী আগাবা। আমি সাবজেক্ট পেয়েছি মাই নেম, আমি এবি পেয়েছি ইজ,
এখন পিবি প্রশ্নের মধ্যে রাখে নাই, তাই আমাকে পিবি নিয়ে ভাবতে হবে না। পিবি মানে প্রিন্সিপাল ভার্ব, যা আগের ক্লাসে শিখেছিলাম। অর্থাৎ মূল ভার্ব যদি প্রশ্নে দেওয়া না থাকে, মূল ভার্ব যদি প্রশ্নে দেওয়া না থাকে, তাহলে তোমাকে অ্যান্সার লেখার সময় সেই মূল ভার্ব লেখার দরকার হবে না। তাহলে কি মাই নেম ইজ, সরাসরি আমি তথ্য চলে যাব। আদার ওয়ার্ড, এখানে আদার ওয়ার্ডও নাই। তাহলে তথ্য কি, তোমার নাম যা তুমি তাই লিখবা। ধরে নাও তোমার নাম হচ্ছে কারিম, তাহলে কারিম। তুমি যদি মেয়ে হও তাহলে ধরে নাও তোমার নাম হচ্ছে ধরো কল্পনা, সেক্ষেত্রে তুমি কল্পনা লিখলা, অর্থাৎ তুমি তোমার নামটাই লিখলা। তাহলে আমার অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে গেল নির্ভুলভাবে। তাহলে আমরা পরেরটা একটু বোঝার চেষ্টা করি। হোয়েন ডু ইউ গো টু স্কুল, হোয়েন ডু ইউ গো টু স্কুল। তাহলে এখানেও আমাকে প্রশ্ন থেকে আগে সাবজেক্ট খুঁজতে হবে। আমরা জানি ইউ সমান সমান সাবজেক্ট কি ধরতে হয়, আই। তাহলে আমাকে ইউর পরিবর্তে কি লিখতে হবে, আই। এখানেও কি ইয়োরের মতো ইয়োরের পরের শব্দ বসবে না, আই এর ক্ষেত্রে তার পরের শব্দ প্রয়োজন হবে না। তবে মাই যখন লিখবো, মাইয়ের পরে কিন্তু মাই একা সাবজেক্ট হয় না, বিধায় তার পরের শব্দ লিখতে হয় সাবজেক্ট ধরার জন্য। ইউর ক্ষেত্রে আই হয়ে যাবে, আই সাবজেক্ট শেষ। আচ্ছা, তারপরে সূত্র অনুযায়ী কি আছে, সাহায্যকারী ভার্ব। তাহলে এই প্রশ্নের মধ্যে সাহায্যকারী ভার্ব কি আছে? হ্যাঁ, তোমরা অনেকেই বলবা স্যার ডোডিড ডাস তো সাহায্যকারী ভার্ব, কিন্তু আমার কিন্তু এখানে আলোচনা হয়েছিল যে ডোডিড ডাস কখনো অ্যান্সারে আসবে না। তাহলে ডো ধারা কেন লেখা থাকে, ডো ধারা তুমি অ্যান্সার করার সময় যে ভার্বটা লিখবা সেই ভার্বটার মূল রূপ লিখবা, এটাই বিষয়। তাহলে এখানে এই প্রশ্নের মধ্যে সাহায্যকারী ভার্ব নাই। আমি কিন্তু আগেও বলছিলাম আমার এই সূত্রটাই হচ্ছে মেইন, কিন্তু এই সূত্রের প্রত্যেকটি শব্দ কিন্তু প্রশ্নে নাও থাকতে পারে। তাই যেটা থাকবে আমি সিরিয়ালি এটাকে বাদ দিয়ে সামনে এগিয়ে যাব। তাই আমি এখানে সাবজেক্ট পেয়েছি, শুরুতে সাবজেক্ট, তাই আমি সাবজেক্ট ইউ কে আই করলাম। তারপরে সাহায্যকারী ভার্ব, প্রশ্নের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই, যেহেতু ডো রিটার অ্যান্সারে আসে না তাই ডো আসবে না। অন্য কোনো সাহায্যকারী ভার্ব নাই, তাহলে আমার এবি পাচ্ছি না। তাহলে আমি পরে সরাসরি চলে যাব কোথায়, প্রিন্সিপাল ভার্বে, মানে মূল ভার্ব। তাহলে মূল ভার্ব মূল রূপে লিখতে হবে, যেহেতু ডো আছে তাহলে মূল ভার্ব কি এখানে আছে, গো। আচ্ছা, তারপরে কি আদার ওয়ার্ড। তাহলে আদার ওয়ার্ড এখানে কি আছে, এই তিনটা তো শেষ হয়ে গেল, এটা আসবে না, আর এই দুটো আমি লিখে ফেললাম। হোয়েন তো অ্যান্সার হবে না, তাহলে আদার ওয়ার্ড কি আছে, টু স্কুল। তাহলে আমি কি লিখবো, টু স্কুল, আই গো টু স্কুল। তাহলে আদার ওয়ার্ড পর্যন্ত শেষ। তবে লাস্টে কি থাকলো, তথ্য। এই তথ্য তো আমাকে প্যাসেজ থেকে লিখতে হবে। তাহলে আমি স্কুলে কখন যাই, আমি নিশ্চয়ই জানি। তুমি যদি 7টায় যাও তাহলে 7টায়, তুমি যদি 12টায় যাও তুমি 12টায়। মেয়ে হলে 7টায় যাওয়ার কথা, বা ছেলে হলে কিন্তু 12টায় যাওয়ার কথা। তাহলে সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে একটা টাইম, যে at 7 AM, ধরো এটাই প্যাসেজে ছিল। এই হচ্ছে বিষয়টা। তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, বা তুমি তোমার টাইম দিয়ে লিখলে। আমরা জানি সময়ের পূর্বে কি লিখতে হয়, অ্যাট লিখতে হয়। তাহলে আমরা আজকে কষ্ট করে আরেকটি সূত্র আজকে শিখব, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো। এই পরবর্তী আলোচনা আমরা পরবর্তী পার্টে আলোচনা করব। আরেকটি সূত্র খুব গুরুত্বপূর্ণ, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আসে, যেমন ধরো বিকজ যুক্ত বাক্য থাকে। এখন বিকজ তো আমাকে অ্যান্সার লিখতে হবে, তাহলে আমি কি বলা যায়, অর্থাৎ হোয়াই, হোয়াই যুক্ত বাক্যের ক্ষেত্রে। অর্থাৎ প্রশ্নে অনেক জায়গায় কিন্তু আমরা হোয়াই ফেস করি। হোয়াই থাকলে আমরা অ্যান্সারটা কিভাবে লিখব, তাহলে সূত্রটা কি, সূত্রটা আগের মতোই, সাবজেক্ট প্লাস এবি প্লাস পিবি প্লাস আদার ওয়ার্ড প্লাস, এখানে আমাকে লিখতে হবে বিকজ, বিকজ প্লাস তথ্য। অর্থাৎ এই তথ্য থাকবে আমাকে প্যাসেজ থেকে, আগে আমাকে বিকজটা লিখতে হবে। বিকজ মানে কি, কারণ। হোয়াই মানে কি, কেন। কেনর সাথে কিন্তু কারণের সম্পর্ক থাকে। তাহলে আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই, একটি প্রশ্নে চলে যাই। যেমন ধরো, হোয়াই ডু ইউ, বা ডোর জায়গায় আমি এখন একটু পাস্ট টেন্সে করে দেখাই, ডিড। হোয়াই ডিড ইউ look very sad, why did you look very sad? তাহলে এখানে কি তোমাকে দেখতে খুব বিষণ্ণ দেখাচ্ছে কেন। তাহলে এবার আসি অ্যান্সারটা কি, আমাকে প্রথমে সাবজেক্ট লিখতে হবে। আমরা জানি ইউ সমান সমান কি, আই। তাহলে আমরা অ্যান্সারে কি লিখবো, প্রথমে আই।
ডিড তো আমরা জানি অ্যান্সারে আসে না, তাহলে এটাও বাদ, ডোরিট ডাজ আসে না। সূত্র অনুযায়ী সাহায্যকারী ভার্ব, এখানে কোনো সাহায্যকারী ভার্ব আছে? নাই, প্রশ্নের মধ্যে নাই, তাহলে লেখার দরকার নাই। তাহলে এবার আসি মূল ভার্ব। মূল ভার্ব আমাকে কি লিখতে হবে? এখানে কি মূল রূপে লিখতে হবে? না, এখানে কিন্তু লেখা ছিল ডিড থাকলে কি লিখতে হবে? ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। তাহলে এখানে ভার্ব কে ছিল লুক, লুকের পাস্ট ফর্ম কি হবে? রাইট, লুকের ফার্স্ট ফর্ম হবে লুকড। তাহলে কি আই লুকড ভেরি, আদার ওয়ার্ড, তারপরে কি আদার ওয়ার্ড, আই লুকড ভেরি স্যাড। তাহলে যে আমাকে দেখতে কি খুবই যে খারাপ লাগছে বা বিষণ্ণ লাগছে, তাহলে আই অ্যাম লুকিং ভেরি স্যাড। যদি এটা কন্টিনিউয়াস হতো তাহলে আমি কি লিখতাম? আই অ্যাম লুকিং ভেরি স্যাড। তাহলে এখানে কি হবে? আই লুকড ভেরি স্যাড। তারপর সূত্র কি আছে? বিকজ, বিকজ। তারপরে কি আছে? তথ্যই, তথ্য কেন তোমাকে দেখতে বিষণ্ণ লাগছে, এন্ড তোমাকে এটা এক্সপ্লেইন করতে হবে। তাহলে এক্সপ্লেইনটা ধরে নাও যে আমি একটা ইমাজিন দিলাম যে আই লুকড ভেরি স্যাড বিকজ I am very sick. আমি খুবই কি অসুস্থ। এখন এই এমটা হলে প্রেজেন্ট হয়ে যায় না, তাহলে ব্যাপারটা কি হয়ে যাবে? যে I was very sick, আমি কি খুবই অসুস্থ ছিলাম। আমাকে দেখতে এমন দেখেছি কেন? I looked very sad because I was very sick, আমি কি খুবই অসুস্থ ছিলাম। অথবা আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম, এইভাবেও হইতে পারে। তো এই হচ্ছে বিষয়টা। তো আমরা সেইভাবে যদি আমি যদি ভেরিটা যদি দুবার না এনে আমি যদি অ্যান্সার যদি একবার লিখতে চাই তাহলে কি হবে? আই ওয়াজ সিক বা আই ওয়াজ আনফিট, যেটাকে আমরা ভালো মনে করি। অর্থাৎ তোমার একটা কারণ থাকতে হবে। তুমি আজকে স্কুলে যাওনি কেন? স্যার আমি আজকে স্কুলে যাইনি, আমি খুব অসুস্থ। তো ব্যাপারটা এরকম, তোমাকে দেখতে খারাপ লাগছে কেন বা বিষণ্ণ মনে হচ্ছে কেন, মন খারাপ কেন? তাহলে আই লুকড ভেরি স্যাড বিকজ আই ওয়াজ সিক, আমি খুবই, বা বিকজ আই ওয়াজ টায়ার্ড, এটাও হইতে পারে। তাহলে নিশ্চয়ই তোমরা হোয়াই দ্বারা প্রশ্ন শুরু হইলে সাজিয়ে লিখতে পাবা, এবং যে চারটা ক্যাপশন আগে লিখেছিলাম ওয়েন, হোয়ার, মানে হোয়াট, এগুলো থাকলে তোমরা সাজিয়ে লিখতে পাবা। তাহলে এই শব্দগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নে ফেস হয়। এছাড়া যে বাকি যে শব্দগুলো আছে যেমন ধরো হাউ, হোস, বা এগুলো কিভাবে সাজিয়ে লিখতে হবে এটা আমরা পরে ক্লাসে আলোচনা করব। আজকের আলোচনা এতটুকুই। তোমরা আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো, এবং বোঝার জন্য বারবার রিভিউ করে দেখতে হবে এবং এগুলো ভালো করে মেমোরাইজ করতে হবে, শিখতে হবে, তাহলে অবশ্যই তুমি পারবে। এবং তোমার যে পাঠ্য বই বা ইংরেজি যে গ্রামার বই আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস করবা প্রশ্নগুলো সাজিয়ে লেখার ক্ষেত্রে, তোমরা তাহলে অবশ্যই ভালো করে নির্ভুলভাবে করতে পারবা। তো সেই আশা ব্যক্ত করছি এবং আজকে আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।